This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো, আগামীকাল থেকেই রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন আইন, অর্থাৎ গুন্ডামির দিন এবারে শেষ। তার আগে খাস কলকাতায় সেখানে বড়বাজারে পাকড়াও তৃণমূল নেতা। এক চিকিৎসকের থেকে ১ লাখ টাকা তোলাবাজির অভিযোগ। ধৃত তৃণমূল নেতার নাম সুনীল দীক্ষিত। অভিযোগ পেয়ে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে বড়বাজার থানার পুলিশ। সুশোভন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুশোভন, আর কি অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো, এটাই অভিযোগ যে ১ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল এবং সেই তোলা চাওয়ার জন্যই কিন্তু একেবারে সে চাপ দিচ্ছিল। সব মিলিয়ে এই অভিযোগ যখন বড়বাজার থানায় দায়ের হয়, পুলিশ তদন্তে নামে। তদন্তে নেওয়ার পরে কিন্তু সুনীল দীক্ষিত, যিনি তৃণমূল নেতা এবং এলাকায় প্রভাবশালী বলে পরিচিত, তাকেই গ্রেফতার করে। তাকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত একজন চিকিৎসকের কাছ থেকে ১ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তার কারণ একটি তার বাড়ি রয়েছে, সেই বাড়ির বেশ কিছু কাজ হওয়ার দরকার ছিল এবং সেই কাজের জন্যই ১ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে তোলাবাজির অভিযোগ, এবং তার জন্য কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। ১৪ তারিখে অবধি পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। যেমনটা আপনাদের বলছিলাম, আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন। এবারে শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, অন্তত এমনটাই বক্তব্য রাজ্য সরকারের। প্রতিবাদ আন্দোলনের নামে হিংসা, দাঙ্গা বা সরকারিভাবে সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তর স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম করে ক্ষতিপূরণ আদায় করার বিধান নতুন আইনে। অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে বিচার ছড়াই ১২ মাস আটকে রাখার ক্ষমতা রয়েছে প্রশাসনের। আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই আইন গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই আইন। মুখ্যমন্ত্রী বক্তব্য আপনাদের শোনালাম। সরাসরি চলে যাবো নিউজরুম থেকে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, খানিকক্ষণ আগেও তোমার সঙ্গে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তাহলে এবারে এই যে পাড়ার তথাকথিত যারা দাদা, যারা প্রত্যেক দিন তোলাবাজির কাজে যুক্ত থাকে বলে অন্তত অভিযোগ করেন অনেকেই, অনেক স্থানীয় বাসিন্দা থেকে অনেক সাধারণ মানুষ, তারা সেই সমস্ত দিনটা তাহলে শেষ হচ্ছে এবারে। দেখো, সরকারের সিদ্ধান্ত বা সরকার এই যে বিলটি বিধানসভায় এনে পাশ করিয়ে দ্রুততার সঙ্গে আইনে পরিণত করলো, রাজ্যপালের সই হয়ে গেল, সোমবার থেকে কার্যকর, মানে আর আগামীকাল থেকে কার্যকর হয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য ছিল খুব সুনির্দিষ্টভাবে। তুমি কতগুলো উদাহরণ দিলে দেখতে পাবে, একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যদি তুমি দেখো, শাহজাহানের কেস সন্দেশখালী, একটি মানুষ কমপ্লেন করতে পারতো না। দিনের পর দিন মানুষের জমি দখল, বাড়ি দখল, ভেরি দখল, যাবতীয় সব কিছু দখলদারি চলেছে, টাকা পয়সা তোলা হয়েছে, ব্যবসা চৌপাট করে দেওয়া হয়েছে, খুন করে দেওয়া হয়েছে, কমপ্লেন করতে পারেনি কেউ। তুমি সেখান থেকে যদি চলে আসো ডায়মন্ড হারবারের দিকে, ফলতাতে জাহাঙ্গীর খান, দুদিন আগেই মানুষ জানতে পেরেছে মানুষের ক্ষোভ কতটা ছিল, কি করতো। তুমি চলে এসো এবার উত্তর ২৪ পরগনায়, সেখানে তুমি দেখেছো জয়ন্ত সিংকে কিভাবে ক্লাবের ভিতরে অত্যাচার করা, তার বিশাল বাড়ি এলাকায়, সেই শেষ কথা। দাদাগিরি বললে, গুন্ডাবাজি বললে বোধহয় কম বলা হয়। তুমি যদি উত্তর দিনাজপুরে চলে যাও, সেখানে তুমি দেখেছো জয়ন্ত সিং, তুমি জেসিবির নাম শুনেছো। সে সেখানে বিচার ব্যবস্থা, সে যা বলবে সেটাই লাস্ট কথা। ফলে সে এনে লোকজনকে মারধর করা এবং সেখানে যাবতীয় সালিসি থেকে শুরু করে মানুষকে অত্যাচার। এই দাদাগিরি, গুন্ডাগিরি, এগুলো একেবারেই বন্ধ করার জন্য এই আইন। ১, ২, তোলাবাজি বন্ধ করা, অর্থাৎ ভয় দেখিয়ে ব্যবসাদার কিংবা সাধারণ মানুষ বা কোনো খেটে খাওয়া মানুষ বা হচ্ছে যে কোনো দোকান, যে কোনো জায়গাতে তুমি জানো ফলতায় একের পর এক সেজে, মানে স্পেশাল ইকোনমিক জোন যেখানে ছিল, একের পর এক ব্যবসা গুটিয়ে বড় বড় ব্যবসাদাররা চলে গিয়েছেন। বিটি রোডের ওপরে একের পর এক বড় বড় কারখানার মালিক, তারা ঝাড়খণ্ডে গিয়ে, উড়িষ্যায় গিয়ে কারখানা করেছেন, এখানে ব্যবসা কমিয়ে এনেছেন, কারণ তারা তোলাবাজি টাকা সেই এলাকার দাদাদের, নেতাদের দিতে পারছিলেন না। এগুলো বন্ধ করার জন্য এই আইন। পাশাপাশি এনআরসি, সিএএ বা অন্যান্য নাম করে তুমি দেখেছো রেল লাইন উপরে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল বিঘ্ন। উত্তরবঙ্গ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, অর্থাৎ রেল লাইন বন্ধ ছিল, স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত সরকারি সম্পত্তি যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে করা আইন হচ্ছে এই গুন্ডা দমন আইন। কারণ তার সম্পত্তি ক্রোক করে, অ্যাটাচ করে
টোক করে সেটা বিক্রি করে সরকার তার ক্ষতিপূরণ নেবে। এবং শুধু এখানেই শেষ হ্যাঁ। নয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি তুমি পুলিশের গাড়ি ভাঙচুর করো, থানা পোড়াও, মানে যে hospital ছবিগুলো ভাঙো, এতগুলো বছর ধরে আমরা দেখে এসেছি সেই ছবিগুলো এবারে আর দেখা যাবে না, অন্তত এই গুন্ডা দমন আইন কার্যকর হওয়ার পর থেকে এমনটাই বোঝা যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে তন্ময়, একবার আপনাদের শোনাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয়ে, শোনাই আপনাদের। আইন যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কারি যারা বা যারা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে আমরা করতে দেব না। আমি আবারও সরাসরি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, প্রতিবাদ আন্দোলন চলবে, বিরোধিতা চলবে, সেটা করাই যাবে, কিন্তু এই যে প্রতিবাদ আন্দোলনের নামে যে ভ্যান্ডালিজম, যেটা বারবার এই রাজ্যের মানুষ দেখেছে, সাক্ষী দেখেছে, সেগুলোর এবারে ইতি হতে চলেছে। দেখো, সরকার নির্দিষ্টভাবে সে কথাই বলেছে। গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েও কিন্তু বলেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন থাকবে, প্রতিবাদ থাকবে, রাস্তায় মিছিল থাকবে, মিটিং থাকবে, সবই থাকবে, তাতে সরকারের কোনো আপত্তি নেই, কারণ এগুলো গণতান্ত্রিক অধিকার। কিন্তু এইগুলোর নাম করে যদি কেউ কোনো সরকারি অফিস ভাঙচুর করে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, বেসরকারি সম্পত্তি ভাঙচুর করে, রেল লাইনের মতো বা স্টেশনের মতো কিংবা ট্রেনের মতো সরকারি সম্পত্তি নষ্ট করে, বা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, থানা ভাঙচুর, কিংবা তুমি দেখেছো এনআরসির সময় বিডিও অফিস পরপর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর করা হচ্ছে, লুট করা হচ্ছে, এই ধরনের কোনো কাজ বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি এই যাবতীয় ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করা হবে, তাদের সম্পত্তি অ্যাটাচ করে ক্রোক করে। এখানেই শেষ নয়, এই আইনে যেটা রয়েছে যে কাউকে যদি মনে করা হয় যে এ সন্দেহভাজন বা এখানে গুন্ডামি করতে পারে, সেই প্রস্তুতি নিচ্ছে, বা গুন্ডামি বা অসামাজিক কাজের সন্দেহে কাউকে আটক করা যেতে পারে, এবং সে আটক করে 12 মাস পর্যন্ত আটক করে রাখতে পারে পুলিশ, কোর্টে না তোলা, অর্থাৎ কোনো রকম বিচারের সুযোগ পাবে না। সে বিচার ব্যবস্থা যে সমস্ত সিস্টেম রয়েছে কোনো কিছু সুযোগ পাবে না। এটা নিয়ে যদিও বিতর্ক রয়েছে, বিরোধীরা এটা নিয়ে সরব হয়েছে, কিন্তু সরকারের বক্তব্য খুব স্পষ্টভাবে গুন্ডা দমনের জন্য, দাদাগিরি দমনের জন্য, তোলাবাজি বন্ধ করার জন্য, সরকারি সম্পত্তিকে বাঁচানোর জন্যই এই আইন, এবং সেই আইন সোমবার থেকে লাগু হচ্ছে। ধন্যবাদ তোমাকে। এবং এই বিষয় নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো, এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য আপনাদের শোনাবো। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। আর এই বিষয় নিয়ে আইনজীবীদের একাংশ কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এই গুন্ডা দমন বিল সেটাকে স্বাগত জানাচ্ছি এই একটাই কারণে, কারণ কোনো স্ট্রিক্টার অ্যাপ্রিহেন্সিভ ল আগে ছিল না। অ্যাপ্রিহেন্সিভ ল বলতে যাকে বলে হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার্স, দেখবেন সব জায়গাতে পুলিশ পৌঁছতো আলটিমেটলি হয়ে যাওয়ার পরে, কোনো কিছু ঘটে যাওয়ার পরে। তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী বলে চিহ্নিত, যারা প্রকৃত অভিযুক্ত বলে চিহ্নিত, তাদেরকে রেস্ট্রিকটিভ অ্যাকশনস একটা তৈরি করার প্রয়াস এটা। তো সেটাকে স্বাগত জানাতেই হবে, কারণ সেটাতে আমার মনে হয় সমাজে আরও খোলামেলা, আরও মুক্তভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারবেন এবং নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই বিলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যে বিল
2026 যেটা নতুন গভর্নমেন্ট আনতে চলেছেন সেটার গুরুত্ব যেটা হচ্ছে সেখানে বলা হয়েছে যে যারা অ্যান্টি সোশ্যাল বা আর্মস অ্যাক্টে অভিযুক্ত বা এক্সপ্লোসিভ অ্যাক্টে অভিযুক্ত, নার্কোটিক্স বা ইমরাল ট্রাফিকিং অ্যাক্টে বিভিন্ন ধারাতে যারা অভিযুক্ত, তাদের যে অ্যারেস্টের পদ্ধতি, তাদের ডিটেনশন, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তার কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা হবে এবং অ্যারেস্ট করতে যাওয়া সেক্ষেত্রেও কিন্তু এখানে কিছু কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস সেখানে ডিসকাস হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হলে যদি এটা আইনে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে যারা বিচারাধীন বা যারা ডিটেনশনে থাকবে তাদের অনেক সুবিধা হবে এবং এই যে আইনের ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে হবে এটা আমার বলে মনে হয়। যে আইন আমাদের দেশে ইতিমধ্যে ছিল সেইগুলো ঠিকমতো প্রয়োগ করলেই গুন্ডাদের দমন করা যেত, কিন্তু যে আইন হতে যাচ্ছে, মানে বিধানসভায় পাশ হয়েছে, রাজ্যপাল সই করলে আইন হয়ে গেল, সেখানে অনেক বেশি ক্ষমতা পুলিশকে, প্রশাসনকে দেওয়া হয়েছে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন, বিনা বিচারে একজন গুন্ডাকে 1 বছর আটকে রাখতে পারবে। তারপরে ব্যানিশমেন্ট, যে কোনো গুন্ডাকে যদি নির্দিষ্ট পদাধিকারীরা মনে করে তাহলে 1 বছর পর্যন্ত সময়, যে এই এলাকায়, মানে সেটা কোনো গ্রাম হতে পারে, একটা বুথ থেকে আরম্ভ করে একটা বিধানসভা এলাকা কি ব্লক এলাকা, তারপরে যেটা আছে যে ধরুন যে সম্পত্তির ক্ষতি করলে, মানে বকেয়া ভূমি রাজস্বের মতো সেটা আদায় করা হবে। দেখুন, আমাদের সংবিধানের যদি আপনি 22 ধারাতে যান, সেখানে কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে এবং এই অ্যাডভাইসারি বোর্ডের কথাও বলা আছে। তো অত আইন সিদ্ধ নয় আপনি বলতে পারবেন না। আপনি যেটা বলতে পারেন যে এটার অপব্যবহার হতে পারে, সেটা যে কোনো আইনের অপব্যবহার হতে পারে। জিরো এফআইআরে দ্রুত পদক্ষেপে মানতে হবে কি কি নির্দেশ, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশ কমিশনারের। যে থানায় জিরো এফআইআর হবে সেখানকার ওসি উদ্যোগী হবেন, যে থানায় এফআইআর স্থানান্তরিত হবে সেই থানার ওসির সঙ্গে যোগাযোগ করবেন তিনি। আর কি কি নির্দেশ রয়েছে, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, কলকাতার পুলিশ কমিশনার ইতিমধ্যেই কলকাতা পুলিশের অধীনস্থ যে সমস্ত থানাগুলো আছে প্রত্যেকটি থানাতে মহিলারা যদি তাদের কোনো রকম সমস্যা বা অভিযোগ জানাতে যান লিখিতভাবে, সেই অভিযোগ যাতে একেবারে জিরো এফআইআর হিসেবে ট্রিট করা হয় সে বিষয়ে কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নান। এবং সেই জিরো এফআইআর কিভাবে করা হবে এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের যারা অধীনস্থ কর্মীরা রয়েছেন বা পুলিশ অফিসাররা রয়েছেন তারা কোন কোন বিষয় মাথায় রেখে কাজ করবেন তার জন্য কিন্তু একটা স্পষ্ট গাইডলাইন আজ কলকাতার পুলিশ কমিশনার তিনি ইস্যু করেছেন। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কলকাতার যে কোনো থানাতে যদি জিরো এফআইআর দায়ের হয়, সেই এফআইআর যখন সংশ্লিষ্ট অন্য যে থানায় স্থানান্তরিত করা হবে, যে থানাতে জিরো এফআইআর দায়ের হলো সেই থানার ওসি, যে থানাতে জিরো এফআইআর ট্রান্সফার হচ্ছে সেই থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে তিনি নিজে কথা বলবেন এবং গোটা বিষয়টা জানাবেন। শুধু তাই নয়, যিনি অভিযোগকারিনী তার সম্পর্কিত যাবতীয় যা তথ্য, সেই তথ্যও কিন্তু একেবারে যিনি অফিসার ইনচার্জ রয়েছেন বা ওসি রয়েছেন তিনি যে থানাতে স্থানান্তরিত হচ্ছে সেই থানার ওসিকে জানাবেন। এমনকি অভিযোগ সম্পর্কিত যা যা তথ্য যা যা থাকবে সমস্ত কিছু কিন্তু একেবারে অফিসার ইনচার্জ বা তদন্তকারী অফিসার যিনি থাকবেন তাকে দায়িত্ব নিয়ে হস্তান্তর করতে হবে। তবে শুধুমাত্র যে থানায় জিরো এফআইআর হলে সেই জিরো এফআইআর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে দেওয়া হলো তা কিন্তু নয়। কলকাতার প্রত্যেকটি যারা ডিভিশনাল ডিসিরা রয়েছেন সেই ডিসিদেরও কিন্তু প্রত্যেকটি থানার তরফ থেকে একেবারে স্পষ্টভাবে যে জিরো এফআইআর দায়ের হয়েছে সেই সংক্রান্ত বিষয় জানাতে হবে। ধন্যবাদ তোমাকে। সেবাশ্রয় নিয়ে আরো বিপদ বাড়ল অভিষেকের। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার শিকার মহিলাকে এবারে স্বাস্থ্য ভবনের ডাক। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এই মহিলাকে কবে নাগাদ স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা বলা হয়েছে? দেখো, মালতী বিশ্বাস এবং তার পরিবারের লোকজনের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে যোগাযোগ করা হয়েছে এবং আগামীকাল কিন্তু তার পরিবারের লোকজন এবং তার চিকিৎসার যা যা কাগজপত্র রয়েছে সেগুলো সমস্ত কিছু নিয়ে যেতে বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, সেবাশ্রয়ে যখন ক্যাম্প হয়েছিল অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সেই সেবাশ্রয় ক্যাম্পেই কিন্তু মালতী বিশ্বাস তিনি ট্রিটমেন্ট করতে গেছিলেন, পায়ে ব্যথার ট্রিটমেন্ট। এবং যেটা অভিযোগ, 7 নম্বর ওয়ার্ডে মহেশতলা যখন সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল সেখানে দেখাবার পরে যা ওষুধ দেওয়া হয়েছিল সেই ওষুধ খেয়ে কিন্তু
তার ব্যথা বেদনা বাড়ে। এবং তারপর সেখান থেকে মেগা ক্যাম্প, অর্থাৎ মেটিয়াবুজ বিধানসভায় মেগা ক্যাম্প হয়েছিল, সেখানে তাকে ট্রান্সফার করা হয়। পরবর্তীকালে সেখানে সুরাহা না হওয়ার পরে কিন্তু সে সরকারি হসপিটালে যায় এবং অবশেষে তার পাটা বাদ চলে যায়। এবং এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে রবীন্দ্রনগর থানায় এবং পরশু দিনকে এফআইআর করা হয় এবং গতকাল সেই এফআইআর ধার্য হয়। এবং ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু দেখা করছে স্বাস্থ্য। একেবারে, অর্থাৎ আগামীকাল সকাল 11টার সময় তাকে যাওয়ার কথা বলা হয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। নারায়ণ নন্দী, এই যে সেবাশ্রয়ে যে গাফিলতি হয়েছে, যেটা আপনার অভিযোগ, আপনার ছেলে কি অভিষেক ব্যানার্জির সঙ্গে পরে দেখা করতে গেছিল? বারংবার আমার ছেলে অভিষেক ব্যানার্জির কাছে গেছিল দেখা করার জন্য, কিন্তু ওনার পাশে দুইজন পিএ, একজনের নাম অয়ন আর একজনের নাম সুমিত, তারা আমার ছেলেকে কথা বলতে দেয়নি। বা পাশে অভিষেক ব্যানার্জি বসে চা খাচ্ছে, তিনিও আমার ছেলেকে কোনো গুরুত্ব দেয়নি। আর তারপরেও ফের আমার ছেলে গেছে, বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। মায়ের কথা তাকে সে শুনতেই চায়নি, ওর মায়ের কথা। সেখানে প্রচুর ফুলের বাগান ফাগান করে প্রচুর টাকা খরচা করা হয়েছে। সাধারণ মানুষ কি আদৌ কোনো চিকিৎসা পেয়েছে এখানে? শুধু আমি নয়, পশ্চিমবাংলার বুকে যেখানে যেখানে সেবাশ্রয় ক্যাম্প হয়েছে, প্রতিটা মানুষ এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে ভুল চিকিৎসার জন্যে, দুর্নীতির জন্যে প্রতিটা মানুষ ক্ষত বিক্ষত হয়েছে। এর জন্য দায়ী একমাত্র অভিষেক ব্যানার্জি। তিনি সেবার নামে নিজেকে দেখাচ্ছে আমি সেবাশ্রয় খুলেছি, কিন্তু তিনি সেবা দিতে চাননি। যে অপকর্ম হয়েছে, যে দুর্ঘটনা ঘটেছে মায়ের প্রতি, সেই ঘটনা দেখার পর স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং তার কাছে আমরা যাব এবং বর্তমান সরকারের কাছে, প্রশাসনিকের কাছে আমাদের একটাই আবেদন, যারা এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তারা উপযুক্ত শাস্তি পাক। আর সাথে আবেদন, সারাটি জীবন মা তো বিছনায় পঙ্গু হয়ে গেল, সারাটি জীবন মা এইভাবেই তার জীবন কাটাবে বিছনার মধ্যে দিয়ে। তাই সরকারের কাছে আবেদন, তিনি যেন বাকিটা জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, এটাই আমার সরকারের কাছে, প্রশাসনিকের কাছে আবেদন। অভিষেকের এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে এবারে পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিরোধী দলনেতারও। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নটবরলাল বাটপার বলে কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভুল চিকিৎসায় একজন মহিলার পা বাদ গেল, এটা ভয়ানক ঘটনা। বেআইনিভাবে আগে সরকারের টাকা ঢুকেছিল কিনা তদন্ত দরকার। গান পয়েন্টে কিভাবে হোমিওপ্যাথির পড়ুয়াদের দিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসা, কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা দেখা দরকার। মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবাশ্রয়ে পৌঁছে গেছে কিনা তারও তদন্ত দরকার। নাম না করে অভিষেককে নিশানা করে দাবি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একজন মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা, আমরা তো বিষয়টা তুলব, বিধানসভাতেও তুলব। ভয়ানক ঘটনা। প্রথম কথা হচ্ছে সেবাশ্রয়ের টাকা কোথা থেকে এলো? 1 টাকা 2 টাকার ব্যাপার নয়। বেআইনিভাবে রাজ্য সরকারের টাকা কি ডায়মন্ড হারবারে ঢুকেছিল কিনা, সেবাশ্রয়ের ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার পাশ না করা হচ্ছে, ডাক্তারির ছাত্র পড়ুয়া জোর করে গান পয়েন্টে তাদের দিয়ে চিকিৎসা করানো, একটা লোকের ব্যক্তিগত প্রচার। বাটপার লোক বলা ভালো, নটওয়ারলাল তো সে হচ্ছে এগুলো করেছিল, দায় তাকে নিতে হবে। এখন কোর্ট বলছে, বেরোতেও বলছে, পচা ডিম মারবে, বেরোতে পারবে না, ডিম পড়তে পারে, হতে পারে এই পরিবারের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে যার পা বাদ গেছে তারাও এসে ডিম মারতে পারেন। এই যে চিটিংবাজি, আর সেবাশ্রয়ের খুব পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা এগুলো ভেবে দেখা দরকার। কারুর বাড়ির পাশের গুদাম থেকে 100 কোটি টাকার কাছাকাছি নাকি বিদেশি ওষুধ পাওয়া গেছে। সেই ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়েছে কি হয়নি, সেই ওষুধ সেবাশ্রয়ে গেছে কি যায়নি, তদন্ত করতে হবে। আমি বলছি যে কতগুলো পয়েন্ট আছে, বিন্দু আছে, বিন্দুগুলোকে জয়েন করতে হবে। বাংলার গোটা মানুষের পথে প্রান্তরে জানা দরকার যে সততা, ত আর তয়াকার। আপনি যেই আতশ কাজ ফেলবেন দেখবেন ওই শয়ের ওপর কয়লা, বালি, ডোলোমাইট, গরু সব হচ্ছে এক আশ্চর্য সহাবস্থান করছে। মানুষের চাকরি চলে গেলে চাকরি ফেরত দিতে পারি, 3টে জিনিস মানুষকে ফেরত দেওয়া যায় না। কোনো অঙ্গহানি ফেরত দেওয়া যায় না, কোনো ইজ্জতহানি সেটা ফেরত দেওয়া যায় না, আর জীবনহানি।
এই তিনটের মধ্যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হয়ে গেছে। উনি কি চেয়েছিলেন, আমরা সবাই নির্বাচনী রাজনীতিতে আছি, ভোটের রাজনীতি করতে গিয়ে নিরীহ মানুষকে মাসুল দিতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই মাসুলের জন্য আমরা তদন্ত করেছি, স্বাস্থ্য দপ্তর করছে, পুলিশ প্রশাসন করছে, এবং এই তদন্তে যা যা বিচার হবে, গ্যারান্টি যে জনগণ বিচার পাবে। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, উনি নিজে ওনার সঙ্গে কথা বলেছেন, এবং যেভাবে সেবাশ্রয়ে চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, যে উনি পঙ্গু হয়ে গেছেন, সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে, এবং আমাদের মাননীয় রাজ্য সরকার এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা, সাগরেদরা, তো সে বিষয়ে যতদূর যাওয়া হবে, অভিষেক ব্যানার্জি অবশ্যই জেলে যাওয়ার পথ নিশ্চিত করার জন্যই সেবাশ্রয় যথেষ্ট। অভিষেক ব্যানার্জি তো আমাদের যুবরাজ, তার বিপদ কী করে বাড়বে? আর তার বিপদ বাড়বে না কমবে সে আদালত আছে, তদন্ত হবে। অনেকগুলো বিষয়তেই ওনার কমপ্লেন আসছে, উনি করেছেন। গাড়ির বনেটে উঠে পকেটে হাত দিয়ে যেভাবে হুমকি দিয়েছেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। যেভাবে বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, এখনও আমাদের কানে ডিজে বাজে তার কথাগুলো। সুতরাং এই হুমকিটাও যেরকম কেস হয়েছে, আবার সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবার নাম করে, সেবাশ্রয়ের নাম করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন দিচ্ছেন, এটা তো অন্যায়। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, তার পা কাটা গেছে বা তার পরিবারের কারুর, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই। তপনে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, স্থানীয় ক্লাবের জায়গা জবরদখল থেকে শুরু করে হাটের দোকানদারদের থেকে তোলাবাজি। তপনের দাপুটে তৃণমূল নেতার বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ। কে কত টাকা পাবেন, তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলের বাড়ির গেটে সেই লিস্ট ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা। অভিযুক্ত নেতা সেই সময় বাড়িতে ছিলেন না, ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। মেচেতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মী সভায় যোগ দেবেন তিনি, ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা। কনিষ্ক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কনিষ্ক, দেখো, যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের আগেই এই মেচেদার যে বেসরকারি গেস্ট হাউস সেখানে তিনি প্রবেশ করলেন, এবং এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের পাশাপাশি জেলার বিধায়ক থেকে শুরু করে সাংসদরা রয়েছেন এবং সভাধিপতি রয়েছেন। প্রত্যেকের সঙ্গে এই বৈঠকে মিলিত হবেন। মূলত উন্নয়নের যে গতিধারা পূর্ব মেদিনীপুর জেলা সহ সাংগঠনিক যে বিষয়টা, সেই বিষয়টাই এই সভা থেকে তিনি উদ্দেশ্যে বার্তা দেবেন বলে এমনটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে।